পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 30। সুখের বয়স তখন 6। নিশ্চুপ অথচ চঞ্চল হরিণীর মতো ছুটন্ত এক বাচ্চা। সেদিন জেলার বাইরে পিকনিক বনিয়েছিলেন তামির শিকদার। শিকদার নিবাসের ছোট বড় প্রত্যেকে ছিল সঙ্গী। খেওলা আকাশের নিচে সবুজ মাঠে তাঁবু টাঙানো হয়েছে। পাশের তলায় কাঠের আগুন ধরিয়ে ধিধারে ইটের উঁচু স্তূপে বড় ডেক্সিতে বিরিয়ানি পাক করছেন দুটো লোক। সেদিন কিভাবে কি করে যেন বেকায়দায় সুখের হাত চলে গিয়েছিল জ্বলন্ত আগুনে। টাটকা আগুন কোমল হাতটা খুব স্নেহ ভরে গ্রহণ করেছিল বোধ করি। তাই তো অতি দ্রুত নীলচে রাঙা ফোসকায় ফেরে উঠেছিল নরম হাতের পিঠ। সুখের নিদারুণ যন্ত্রণা মিশ্রিত কান্না দেখে রোবায়েতের বুক চাপড়ানো সে কি আর্তনাদ। পারলে নিজের শরীর কেটে চামড়া ছিলে মেয়ের হাতে লাগিয়ে দেয়। ডাক্তারকে অবুঝের মতো আবদারও করেছিল। এরপর কদিন আপেল কাটতে গিয়ে হাতের তালুতে পোঁচ লেগে গিয়েছিল সুখের। তখন 10 বছর বয়স। কাটা জায়গা থেকে পিনকি দিয়ে রক্ত বেরিয়েছিল গলগলিয়ে। সুখের যতটা না ব্যথা লাগছিল তার চেয়ে দ্বিগুণ ব্যথা যেন রুবায়েতের মাতৃহৃদয় কাবু করেছিল। সুখ তখন বুঝতে শিখেছে। মায়ের অস্থিরতা উন্মাদনাগুলো হতভম্ব হয়ে সেদিন দেখে গিয়েছিল সুখ। সুখের 19 বছরের জীবনে এমন অহরহ আরও কত শত ঘটনা ঘটেছে তা বেহিসেবি বিসব। যার সামান্য যন্ত্রণায় রুবায়েত অস্থির হয়ে যেত, পাগলের মতো মেয়েকে বুকের উষ্ণতায় লুকিয়ে রেখে কপালে মমতার চুমুর পর চুমু এঁকে দিত। নিজের ব্যর্থতা বলে মেয়ের কাছে মাপ চাইত বিকারগ্রস্তের মতো। সেই মেয়ে আজ রক্তাক্ত দেহে নিথর পড়ে আছে, অচেতন বেহুশ। রুবায়েত কিভাবে এই অবিচার সহ্য করবে? মাহিরের প্রথম করুণ বর্ণনা শুনতেই চেতনা হারিয়েছেন তিনি। মেয়েটার ভীষণ কষ্ট হয়েছিল নিশ্চয়ই। আব্বুকে আম্মুকে মনে পড়েছিল খুব। যখন জানোয়ারের দলের কবলে ছিল, ওরা কি করেছে কোমল মেয়েটার সাথে। রাত 12টা 3 মিনিট। জেলায় অবস্থিত হসপিটালে সুখে জবাব দিয়ে দিয়েছে। হাল ছেড়ে দিয়েছেন ডক্টররা। অবস্থা ক্রিটিক্যাল। এর যথাযথ চিকিৎসা নেই এখানে। ইমার্জেন্সি ঢাকায় নিতে হবে। আজাদ শিকদার চলে যাচ্ছিলেন ঢাকা। সুখ হারানোর সংবাদে তড়িঘড়ি করে পুনরায় ফিরে এলেন রংপুর। হেলিকপ্টার নিয়ে যাওয়া হবে সুখকে। আজাদ ভাইয়ের বিধ্বস্ত অবস্থা দেখে রংপুর থেকে যেতে বলেন। বর্ণ আর মাহির তো আছেই, সাথে তিনিও থাকবেন। কিন্তু মেয়েকে ছাড়ে আর এক দণ্ড নড়তে রাজি নন তামির শিকদার। রুবায়েতকে এখানে রেখে যাওয়া সম্ভব নয়। বাচ্চাদের মতো জেদ ধরে নিজের উপর আঘাত করছেন। মেয়েকে বুকের খাঁচায় জড়িয়ে ধরতে পাগলামি করে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে দিয়ে তামির শিকদারকে ঝাঁঝিয়ে বারবার বলে গেলেন, তুমি কথা দিয়েছিলে আমার মেয়েকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ, ফিরিয়ে তো দিয়েছ, কিন্তু ও তো হু হু করে কেঁদে ওঠেন। রুবায়েত, তুমি কথা রাখতে পারোনি তামিজ, মিথ্যেবাদী। হেলিকপ্টারে সুখকে নিয়ে ঢাকায় পৌঁছতে 3টে পেরিয়ে যায়। হাতে ক্যানেলো, মুখে অক্সিজেন মাস্ক। ভদ্র মেয়েটির মতো শান্তিতে চোখ বুজে আছে, যেন কোনো তাড়া নেই, ভীতিও নেই। বক্ষস্থল ওঠানামা করছে ধীরে ধীরে। ঠাওর করাও মুশকিল। শরীরে নীল পোশাক, মুখশ্রীতে লালচে কালশিটে জখমের চিহ্ন এতটাই যে এটা শোক তা চেনার উপায় নিতান্তই কম। সারা পথ বর্ণর কোলেতেই ছিল। পাথর হৃদয়ে গড়া নিষ্ঠুর পুরুষটিও আজ বহুদিন পর টের পেরেছিল তারও ভয়ে ভেতর বাহিরে কাঁপে। হৃদযন্ত্রটা তোলপাড় তোলে, যেন এখনই ঝড়ের তাণ্ডব এসে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে অন্তঃস্করণ। এই কাঁপুনি কিসের জের ধরে উঠেছিল? বোবা ফুলকে হারানোর হয়তোবা। সুখ যদি আজ দেখতে পেত তার শখের পুরুষ, শত শত রাত জেগে কল্পনায় আঁকা কল্পিত পুরুষ তাকে ছুঁয়েছে, দুহাতে জাপটে ধরে আলতো পরশে কোলেতে রেখে অতৃপ্তি নিয়ে কাতর চোখে চেয়ে থেকেছে, যেভাবে সুস্থ অবস্থায় সময় সময় সে তাকিয়ে থাকতো। কানের কাছে মুখ নিয়ে একবার চোখ মেলতে কখনো আদুরে স্বরে, কখনো বা হুঁশিয়ারি, কখনো বা ধমকে বলেছে, এই ফুল, ওপেন ইউর আইস। এসব কিছু স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করলে সুখের প্রতিক্রিয়া কেমন হতো? সুখাবেশ মাথা বিস্ময়ে স্তব্ধ হয়ে যেত, নাকি আকাশচুম্বী অভিমান নিয়ে প্রচণ্ড অনীহায় মুখ ফিরিয়ে নিত আসফিয়ান বর্ণর কাছ থেকে? বর্ণর মস্তিষ্কও যেন আজকের জন্য খানিক অকৃতকার্য। কতই না বাজে অভিজ্ঞতা অনুশীলনে ছেড়ে দিয়েছে ফুল। ইতপূর্বে সে কখনো ভাবতেও পারেনি। যেই ফুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেদিন ভেঙে গুড়িয়ে দিয়েছিল, সেই ফুলকে জাগাতে একদিন তাকে উভ্রান্তের ন্যায় ছুটতে হবে দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে। কোলে নিয়ে হসপিটালের অভ্যন্তরে ছুটল বর্ণ। দুপাশ থেকে আজাদ এবং তামিজ ডক্টরকে ডাকছে। আগে ইনফর্ম করা হয়েছিল হসপিটালে।
3টে নার্স এসে স্ট্রেচারে করে সুখকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। তামিজ শিকদার একা ছাড়তে চাইছিলেন না একমাত্র কলিজা ছেঁড়া ধনকে, কিন্তু তা কি করে হয়? এটা নিয়ম বহির্ভূত। মূলত ডক্টর আসছিল না। বর্তমানে উপস্থিত দুজন ডক্টর ততটা দক্ষ নয়। তামিজ আর আজাদ শিকদার ছোটাছুটি করছেন। বর্ণ রিসিপশনের মেয়েটার কাছে উড়ে গেল উভ্রান্তের মতো। পরনে কালো শার্ট। তামিজ শিকদারের আহ্বান পেয়ে র্যাক হাতড়ে যেটা পেয়েছে সেটাই শরীরে জড়িয়ে তখন ছুটে বেরিয়ে এসেছিল। পরে আর পাল্টানো হয়নি। শুরুর দুটো বোতাম ছিঁড়ে কোথাও পড়ে গেছে খেয়ালে নেই। লোমশযুক্ত বক্ষদেশ কিছুটা উন্মুক্ত। ঘামার্ত ঘাড়, অনুভূতি শূন্য গম্ভীর মুখশ্রী। রাত 3:12। হসপিটাল প্রায় শান্ত ছিল খানিক আগেও। শিকদার বাড়ির 3 পুরুষের পদচারণায় গমগমে হয়ে উঠেছে নিমেষেই। ডক্টর কোথায় এখানের? বর্ণর চেঁচিয়ে বলা স্বরে রিসেপশনিস্ট খানিকটা ইতস্তত নিয়েই তাকিয়ে রইল। মুখশ্রীটা চেনা চেনা লাগছিল তার। বর্ণ পুনরায় গর্জে ওঠে, কাচের ডেস্কে মুঠোবদ্ধ হাতে থাবা মারল। স্যার, উত্তেজিত হবেন না। যেই ডক্টর আসার কথা ছিল উনি এখন আসতে পারছে না। রিসেপশনিস্ট মেয়েটা ইতিবাচক জবাব দিতে দাঁতে দাঁত চেপে মুখের ভেতর দুটো শব্দ বিড়বিড় করে হাত বাড়িয়ে মেয়েটার চুলে আক্রমণ করতে চেয়েও দমিয়ে নিল বর্ণ। অপ্রত্যাশিত ঘটনায় আতঙ্কে মেয়েটা পিছিয়ে নিল মুখ। কিছু বলার আগে আর একজন মহিলা ডক্টর ছুটে এলো সেখানে। আই কার্ডে নাম জলজল করছে, ডক্টর আঁচল। তিনি কোনো একটা নাম ধরে উক্ত ব্যক্তিকে অবিলম্বে হসপিটালে আসার জন্য কল দিতে তাড়া দিলেন দ্রুত। রুম বন্ধ, আধারে পরিপূর্ণ চারপাশ। বেডে হাত পা ছড়িয়ে শুয়ে আছে এক সুপুরুষ। ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে আসছে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে ঘুম ভারী হচ্ছে। মাত্রই চোখ লেগে এসেছিল তার। সাইড বক্সে অবহেলিত পড়ে থাকা ফোনটা বোধহয় চোখের এই বিশ্রামটুকু মেনে নিতে পারল না। সশব্দে বেজে উঠল ক্রিং ক্রিং। লোকটার ঘুম পাতলা। অল্প আওয়াজেই ঘুমের দফা রফা হয়ে যায়। কপাল কুঁচকে নিল বিরক্তি মিশ্রিত ক্ষোভে। এদের জন্য একটি শান্তিতে চোখ বুজারও জো নেই। বা হাতে কয়েক সেকেন্ড হাতড়ে ফোন এনে কানে চেপে ধরল। ঘুম জড়ানো স্বরে চোখ বুঝেই বলল ইয়েস। ওপাশ থেকে চিরচিরে মেইলির স্বর ভেসে আসে। ডক্টর মেহরাব। করিডোরে ওটির বাহিরে উসখুস মুখে এদিক ওদিক পাইচারি করছেন তামিজ। গলা শুকিয়ে আসছে আতঙ্কে। অল্প পানি গিলে গলা ভিজিয়ে আজাদ শিকদারকে পুনরায় পানির বোতল এগিয়ে দিল। ওটি থেকে ক্ষণে ক্ষণে একবার নার্স ছুটে বেরোচ্ছে, তো একবার ডক্টর। আজাদ শিকদার উকি দিয়ে ভেতরে দেখতে চাইলেন। বেশিক্ষণ চেয়ে থাকার সাধ্যই হয় না। চোখ ছাপিয়ে জল ভরে আসতে চায়। তাদের সেই ছোট্ট শোক পাখি, যার মিষ্টি হাসি দেখে মনে হতো এই তো পৃথিবীটাও হাসছে। যার উপস্থিতি নিঃশব্দে মনের ভাব হাতের ইশারায় ফুটিয়ে তোলার দৃশ্য দেখলে তার মনটা হালকা হয়ে যায় নিমেষেই। যে ছিল শিকদার বাড়ির অন্যতম নক্ষত্র, সেই সুখ পাখিটা আজ হসপিটালের বেডে নিষ্ঠুপ ভাবনায় শায়িত। পাঞ্জা লড়ছে জীবন মৃত্যুর। এ কেমন নিয়তি! বর্ণ এখানে নেই। ডক্টর আঁচলের সাথে ডক্টর মেহরাব ছিলেন, সবুজ ইউনিফর্ম পরিধানে, মুখে মাস্ক। চোখ দুটো দেখা যাচ্ছিল কেবল। বন্ড পেপারে সাইন করে দিয়েছে তামিজ শিকদার। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল সে সময়। হসপিটালের সাথে চুক্তি হয়েছে। আল্লাহ না করুক যদি সুখের সাথে খারাপ কিছু হয়ে যায়, যেন হসপিটাল কিংবা ডক্টরকে দায়ী না করা হয়। ওটিতে প্রবেশের পূর্বে আশেপাশে নজর বুলিয়ে নেয় ডক্টর মেহরাব। বর্ণ তখন সামনে থেকে হেঁটে আসছিল। কিয়ৎক্ষণের জন্য চোখাচোখি হয়। বর্ণ সুদৃঢ় সুচল ধূসর কালোমণিতে দৃষ্টি নিক্ষেপণ বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগে ডক্টর অতীতে ঢুকে পড়েন। রুবায়েতের সাথে আইজা আসতে গিয়েও পরে সিদ্ধান্ত বদলে নিলেন। বাড়িতে শাশুড়ি একা, ওনাকে রেখে 2 বউ যদি বাড়ি ছাড়া হয় বৃদ্ধা অসন্তুষ্ট হবেন। অগত্যা রুবায়েতের সাথে তোহফাকে পাঠালেন। সাইমা বুয়া প্রায় রুবায়েতের পা ধরে ফেলেছিল। এক মুহূর্তের জন্য ভদ্রমহিলা থমকে গিয়ে বুয়াকে দেখছিলেন, পরে তাকেও সাথে যাওয়ার এজাজত দেন। অভ্র এলো, তার আগে পিছে কোনো বাধা নেই। মাহির নিয়ে এলো তাদের। হসপিটাল থেকে আজাদ শিকদারের ফ্ল্যাটে পৌঁছাতে 1.5 ঘন্টার মতো সময় প্রয়োজন পড়তে পারে। রুবায়েত, তোহফা এবং অভ্রকে ফ্ল্যাটে যেতে বললে রুবায়েত না করে দেয়। ভদ্রমহিলা আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে শুরু থেকে। তাকে সামলাতে তোহফাকে রেখে অভ্রকে নিয়ে ফ্ল্যাটে চলে গেলেন আজাদ। সাইমা বুয়াও যায়নি। সে রুবায়েতের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। ঘড়ির কাঁটা ধরা 5:06 ডক্টর বেরিয়ে এলে রুবাইয়াত ছুটে আসে। অশ্রুসিক্ত চোখে অবর্ণনীয় উৎকণ্ঠা। বুয়ার কাঁধে মাথা রেখে প্রায় চোখ লেগে এসেছিল তোহফার। মেয়েটাও কেঁদেছে প্রচুর। চোখ দুটো ফুলে উঠেছে রক্তিম হয়ে। বুয়া ডেকে দিল তাকে।
তামির শিকদার ভয়ার্ত গলায় জানতে চাইলেন, আমার আম্মা?" কণ্ঠরোধ হয়ে আসে তার। ডক্টর মেহরাব মাস্ক খুলে ফেললেন এক হাতে টেনে। ঘন কালো চোখের মণি দুটো গভীর, উজ্জ্বল শ্যামা মুখশ্রীতে অভিজাত্য বিরাজ করছে। এক পলক কন্দ্রনরত রুবাইয়াতকে দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা ডক্টর আঁচলকে কিছু একটা ইশারা দিয়ে তিনি চলে গেলেন জায়গা ছেড়ে। বর্ণ দূরে দাঁড়িয়ে, চোখ দুটো রক্তলাল, ঘাড় মালিশ করছে ক্ষণে ক্ষণে। ডক্টর আঁচল প্রথমে জানতে চাইলেন, জানতে পারি এসব কিভাবে ঘটলো? বলার ফাঁকে গলা ধরে আসছিল তামির শিকদারের। একে একে সবটা বিশদভাবে ব্যাখ্যা করলেন। সুখে কোথায় কোন অবস্থায় পেয়েছিলেন সব শুনে আঁচল রুবাইয়ের দিকে চাইলেন ভরার চোখে। "আপনি কাঁদছেন? আপনার তো একজন সাহসী মেয়ে আছে বলে গর্ববোধ করা উচিত, যে কিনা নিজের সম্ভ্রম রক্ষা করতে জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত।"